ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা 11 অধ্যায়ের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। যেই বেসিকগুলো জানলে তোমার অধ্যায় সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে এবং এই রিলেটেড প্রবলেমগুলো তোমার সৃজনশীলে আসুক, এমসিকিউতে আসুক অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসুক, তুমি এটা ভালো উত্তর করতে পারবে। আর প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ বা এই বেসিক কনসেপ্টে আলোচনা করছি ইজি ফিজিক্স বই থেকে। দেখো, প্রথমে আমরা এই টপিক্সে মূলত তুল্য রোধ নিয়ে কথা বলবো। তো এখানে রোধের প্রকারভেদ, তোমার রোধ হচ্ছে মূলত দুই প্রকার বলা যায়। একটা হচ্ছে স্থির মানের রোধ আর একটা হচ্ছে পরিবর্তী রোধ, পরিবর্তনশীল রোধ বা রিওস্টেট, যে কোনোটাই বলা যায়। স্থির মানের রোধ আর একটা হচ্ছে পরিবর্তী রোধ বা পরিবর্তনশীল রোধ বা রিওস্টেট। তো স্থির মানের রোধ, যে সকল রোধের মান নির্দিষ্ট তাদেরকে স্থির মানের রোধ বলে, যে সকল রোধের মান নির্দিষ্ট তাদেরকে স্থির মানের রোধ বলে। আর পরিবর্তী রোধ বা পরিবর্তনশীল রোধ অথবা রিওস্টেট, যেই ধরনের রোধের মান একটা নির্দিষ্ট সীমার ভেতরে পরিবর্তন করা যায় সেটিকে পরিবর্তী রোধ বা রিওস্টেট বলে। আচ্ছা, তারপর যে পদার্থের তাপমাত্রা পরিবর্তনের সাথে রোধের সম্পর্ক, পরিবাহী পদার্থের তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, অপরিবাহী পদার্থের তাপমাত্রা বাড়লে রোধ কমে যায়, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বাড়লে রোধ কমে যায়। তার মানে শুধু পরিবাহী পদার্থের ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়ে তাহলে রোধের পরিমাণ বাড়ে, অন্যান্য ক্ষেত্রে রোধের পরিমাণ কমে। এরপর হচ্ছে রোধের সন্নিবেশ। রোধের সন্নিবেশকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিরিজ কানেকশন অথবা তোমার অনুক্রমিক সন্নিবেশ বলা হয়। কতগুলো রোধ যদি এমনভাবে থাকে যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কানেক্টেড, এই যে এইটা যেখানে শেষ ওইটা এখানে শুরু, আবার এইটা যেখানে শেষ এইটা এখানে শুরু, এইভাবে যদি কানেক্টেড থাকে এবং এই প্রান্তটা একটা নির্দিষ্ট বিন্দুতে এই প্রান্তটা একটা নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত থাকে, তখন তাকে আমরা সিরিজ কানেকশন বলি। সিরিজ কানেকশন মানে হচ্ছে একটার পর একটা সরাসরি কানেক্টেড। আচ্ছা, এরপরে হচ্ছে ধরো সমান্তরাল সন্নিবেশ। সমান্তরাল সন্নিবেশ মানে হচ্ছে সবগুলা রোধের এক প্রান্ত যদি একটা নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত থাকে। এই যে ধরো এখানে তিনটা রোধ আছে, এই তিনটা রোধের শুরুটা কোথায়, আমরা তিনটা রোধের ইনিশিয়াল পয়েন্টে এটা বলতে পারি। আর এই তিনটা রোধের ফাইনাল পয়েন্ট কোনটা, ফাইনাল পয়েন্ট বলতে পারি এইটা। তার মানে যদি অনেকগুলো রোধের শুরুর বিন্দু একটা এবং শেষের বিন্দু আরেকটা হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে সমান্তরাল সংযোগ। এবারে আসো হচ্ছে তুল্যরোধ। তুল্যরোধ জিনিসটা হচ্ছে এরকম যে ধরো এখানে কয়টা রোধ আছে, তিনটা রোধ আছে। এই তিনটা রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করব, কিন্তু শর্ত হচ্ছে এই বর্তনীর যে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হতে পারবে না। যদি এরকমটা আমরা সম্ভব করতে পারি, তখন যেই একটা রোধ ব্যবহার করলে এই তিনটা রোধ রিপ্লেসড হয়ে যাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে এই তিনটা রোধের তুল্য রোধ। অথবা এখানে ধরো তিনটা রোধ আছে, এই তিনটা রোধের পরিবর্তে যে কোনো একটা রোধ ব্যবহার করব, যে রোধটা ব্যবহার করলে বর্তনীর বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হবে না, সেই রোধটাকে এই তিনটা রোধের কি বলা হবে, তুল্য রোধ বলা হবে। আচ্ছা, শ্রেণী সংযোগের ক্ষেত্রে হচ্ছে যে আমরা তুল্য রোধ বের করতে পারি আর এস দ্বারা সিরিজ বোঝানো হয়। রোধকে যোগ করে দিব। যদি এন সংখ্যক রোধ থাকে তাহলে এন সংখ্যক মানে সবগুলোকে যোগ করে দিব, মানে একটা R1 একটা R2 R3 এভাবে RN সংখ্যক যদি রোধ থাকে তাহলে তুল্য রোধ হবে সবগুলোর যোগফল। আর যদি সমান্তরাল সংযোগে থাকে, সমান্তরাল সংযোগ হচ্ছে 1/RS সমান 1/R1 প্লাস হচ্ছে 1/R2 প্লাস হচ্ছে 1/R3, মানে সিরিজের ক্ষেত্রে সবগুলো যোগ করে দেবো, সমান্তরালের ক্ষেত্রে 1/দিয়ে দিয়ে হচ্ছে কানেক্ট করব। আর তুল্য রোধের ক্ষেত্রে কি হবে, তুল্য রোধের ক্ষেত্রে 1/দিয়ে দিয়ে হচ্ছে যতগুলো আছে সবগুলা এন সংখ্যক হচ্ছে আমরা যোগ করে নিব। এখন দেখো এইখানে আমরা একটা সার্কিট দেয়া আছে, যেই সার্কিটের হচ্ছে আমরা একটা তুল্য রোধ বের করব। তো এই তুল্য রোধ বের করে আমরা সিরিজ কানেকশন এবং সমান্তরাল কানেকশন সম্পর্কে একটা বেসিক ধারণা লাভ করব। তো এখানে আমাদের একটু খেয়াল করে দেখো, বর্তনীটা এই যে এখান দিয়ে আসতেছে, এই দিক দিয়ে আসতেছে, আসার পর এই যে রোধটার মধ্যে গেছে, যাওয়ার পর এইখানে রোধটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, তারপর আবার এখানে এক হয়ে গেছে। তাহলে এই দুইটা রোধের ক্ষেত্রে কি হচ্ছে, শুরুর বিন্দু এখানে আর শেষ বিন্দু এখানে, তার মানে আমরা বলতে পারি এই দুইটা রোধ হচ্ছে সমান্তরালে সংযুক্ত। তারপর রোধটা এখানে গেছে, যাওয়ার পর এই বিন্দুতে এসে রোধটা আবার দুই ভাগে ভাগ হচ্ছে, তারা একসাথে হচ্ছে কোথায়, এইখানে। তার মানে আমরা বলতে পারি যে এদের দুজনের শুরুর বিন্দু একটা, শেষ বিন্দু একটা, তাহলে এদের দুজন হচ্ছে কিভাবে সংযুক্ত, এদের দুজন হচ্ছে আমার সমান্তরালে সংযুক্ত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটা সমান্তরালে সংযুক্ত আর এই দুইটা সমান্তরালে সংযুক্ত। তাহলে এদের ক্ষেত্রে আমরা তুল্যরোধ হিসাব করতে পারি। প্রথমটার ক্ষেত্রে যে R2 আর R3, যেহেতু যেটা ধরো R2 আর এটা হচ্ছে R3, এই দুইটা যেহেতু সমান্তরালে সংযুক্ত, এদের ক্ষেত্রে আমরা হিসাব করতে পারি কি, সমান্তরাল হলে কি হয়, 1/R1 সমান হচ্ছে 1/RP সমান হচ্ছে 1/R1 প্লাস হচ্ছে 1/R2। তো এখানে R1 এর পরিবর্তে আমরা লিখতেছি হচ্ছে 1/RP1, আর এখানে হচ্ছে 1/R2, এখানে হচ্ছে 1/R3। লসাগু করলে কি হবে, দুইটা গুণ, আর হচ্ছে যে R2 দ্বারা ভাগ করলে R3 থাকতেছে, R3 দ্বারা ভাগ করলে R2 থাকতেছে, তাহলে R3 প্লাস হচ্ছে R2।
এখন এখানে 1/rp এর মান হচ্ছে এইটা, তাহলে rp সমান কি হবে, পুরোটা উল্টে যাবে, তাহলে এখান থেকে r2 × r3/r2 প্লাস হচ্ছে r3, তো r2 এর মান কত 6, r3 এর মান কত 6, আবার দুইটার নিচে হচ্ছে যোগফল, সেটা হচ্ছে 6, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এই দুইটা রোধের ক্ষেত্রে তুল্য রোধ পাচ্ছি কত 3। এখানে একটা ছোট্ট শর্টকাট মনে রাখতে পারো, যদি একাধিক রোধ সমান্তরালে থাকে এবং প্রত্যেকটা রোধের মান সমান হয়, তাহলে তুল্য রোধ হচ্ছে রোধের সংখ্যা, রোধের মান ডিভাইডেড রোধের সংখ্যা। যেমন এখানে দুইটা রোধ সমান্তরালে আছে এবং প্রত্যেকটা রোধের মান সমান 6 করে, রোধ কয়টা, দুইটা, এক্ষেত্রে তুল্য রোধ কি হবে, রোধের মান মানে হচ্ছে 6 ডিভাইডেড রোধের সংখ্যা কত 2, 6/2, তার মানে কত আসতেছে 3, এটা শর্টকাটে করা যায়। সেমভাবে এখানে আমরা বলে দিতে পারি এই দুইটার ক্ষেত্রে রোধ কয়টা, দুইটা, কিভাবে আছে, সমান্তরালে আছে, প্রত্যেকের মান কি সমান, হ্যাঁ সমান, তাহলে তুল্য রোধ হবে রোধের মান ডিভাইডেড রোধের সংখ্যা, রোধের মান কত 8 আর রোধের সংখ্যা কত 2, তাহলে 8/2 মানে এই ক্ষেত্রে কত আসবে 4 আসবে। তারপর আমরা একটু ক্যালকুলেশন করে দেখি এই ক্ষেত্রে যে এই একই সূত্র অনুসারে এখানে সূত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা লিখতে পারি রোধদ্বয়ের গুণফল ডিভাইডেড রোধদ্বয়ের যোগফল। তো এখানেও সেম ভাবে রোধদ্বয়ের গুণফল ডিভাইডেড রোধদ্বয়ের যোগফল, মানে এই অংশটা আসছে তো এখান থেকে, এখানে আমরা এটা সরাসরি ইউজ করছি, তাহলে দুইজনের ক্ষেত্রে এদের গুণফল 8 × 8 আর এদের যোগফল হচ্ছে 8 + 8, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে 4। এখন আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে এই সার্কিটটা আবার আঁকবো, ধরো সার্কিটটার ক্ষেত্রে হচ্ছে এইটুকু পর্যন্ত তো ঠিক আছে, এটা তো আমরা পরিবর্তন করিনি, এই দুইটার পরিবর্তে একটা হয়ে গেছে, ওই যে 3 মানের রোধ দুইটার পরিবর্তে একটা হয়ে গেছে, তাহলে এই দুইটার পরিবর্তে আমরা একটা দিয়ে দিলাম। আবার এই রোধটা এটা তো হচ্ছে যে আর কোনো চেঞ্জ হয় না, আবার এই দুইটার পরিবর্তে একটা হয়ে গেছে 4 মানের, তাহলে এখানে দেখো প্রথমটা চেঞ্জ হয় নাই, এটা 1, এই দুইটা মিলে একটা হয়েছে যেটা ছিল হচ্ছে 3, এইটা চেঞ্জ হয়নি, আবার এই দুইটা মিলে একটা হয়ে গেছে সেটা হচ্ছে 4। এখন দেখো তো এরা কিভাবে সংযুক্ত আছে, একটার পর একটা কানেক্টেড আছে না গ্র্যাজুয়ালি, মানে একটা যেখানে শেষ আর একটা সেখানে শুরু হচ্ছে, এভাবে কানেক্টেড না, তার মানে এরা কিভাবে সংযুক্ত আছে, শ্রেণীতে সংযুক্ত আছে। শ্রেণী সংযোগের ক্ষেত্রে কি হবে, সবগুলো রোধ যোগ করে দিব, তাহলে সবগুলো রোধ যোগ করে দিলে আমরা এই ক্ষেত্রে কত পাচ্ছি 1 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 4, তাহলে এখানে 3 × 1 = 4, 4 আর 2 = 6, 6 আর 4 = 10, তুল্য রোধ হবে হচ্ছে 10। তাহলে আমরা এই ক্ষেত্রে সমান্তরাল সংযোগ এবং শ্রেণী সংযোগ দুইটার ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা দেখেছি। তাহলে আমরা রোধের ক্লাসিফিকেশন মানে সংযোগের ক্লাসিফিকেশন আমরা পড়লাম দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী আর একটা হচ্ছে সমান্তরাল। তুল্য রোধ কি, এদের রোধের পরিবর্তে অনেকগুলো রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করব, কিন্তু কি হতে পারবে না যে আমার বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হতে পারবে না, তাহলে ওইটাকে আমরা বলবো ওই রোধগুলোর সমান্তরাল তুল্য রোধ। তো এইভাবে হচ্ছে আমরা তুল্যরোধ এখন হিসাব করতে চাইলে তুল্যরোধ হিসাব করার হচ্ছে প্রসিডিওর কি, যদি শ্রেণী হয় তাহলে সবগুলো যোগ করে দিব, যদি সমান্তরাল হয় তাহলে 1/1 করে হচ্ছে যে আমরা যোগ করে দিব। এইভাবে আমরা সার্কিটের ক্ষেত্রে সমাধান করে দেখেছিলাম। তো এটাই ছিল তুল্যরোধের টপিক্সের আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদেরকে একটা শর্টকাটও শিখিয়ে দিয়েছি। যদি একাধিক রোধ সমান্তরালে থাকে এবং প্রত্যেকের মান যদি সমান হয় তাহলে তুল্যরোধ হচ্ছে রোধের মান ডিভাইডেড রোধের সংখ্যা। তো এই অধ্যায়টা হচ্ছে আরও ভালো করে প্র্যাকটিসের জন্য বেসিকগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এই বেসিকগুলো আমরা আলোচনা করতেছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।